দেখো যে বিপিএসসি টিআরই 4 এর যারা প্রস্তুতি নিচ্ছ তারা এইটুকু পরিষ্কার মাথায় ধারণা নিয়ে যাও যে এই যে প্রস্তুতিটা সেইটা যেন তোমার কোথাও তোমার দিক থেকে গাফিলতি না থাকে, এবং সেই জন্য তোমার যে স্ট্র্যাটেজি সেইটা কিন্তু একদম পরিষ্কার হওয়া চাই। এবং তুমি যখন যুদ্ধে যাচ্ছ তুমি সেইভাবে ঢাল তরোয়াল নিয়েই নামবে। তুমি মানে যুদ্ধের ময়দান বা ব্যাটেল ফিল্ড সম্পর্কে কিছুই জানলে না, এমনি লাফিয়ে পড়লে যুদ্ধের ময়দানে, তো সেখানে কিন্তু জয় করা সম্ভব নয়। তোমার কাছে সঠিক ইনফরমেশন থাকা উচিত। এবং তুমি যদি এক্সাম প্যাটার্ন দেখো তাহলে তিনটে পার্ট: পার্ট 1 ল্যাঙ্গুয়েজ, পার্ট 2 জিএস সেকশন, আর পার্ট 3 সাবজেক্ট। আমরা আজকে পার্টিকুলারলি পার্ট 2 জিএস সেকশন জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়ে কথা বলবো। এইবার তাহলে এই জায়গাটা আমরা কিভাবে তৈরি করব? দেখো, যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে, গ্রুপে আছো, আমি যেহেতু বলেছিলাম যে তোমাদের এই বিষয়টা গাইড করে দেবো, অবশ্যই সেটা আমার দায়িত্ব। এবং আমি সঠিকভাবে বলে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা চলবে, রাস্তাটা কোন রাস্তায় গেলে তোমার মানে পথটা খুব সহজ এবং মসৃণ হবে। কারণ দেখো, অপরিচিত পথে যাওয়ার থেকে পরিচিত পথে যাওয়া অনেকটা সহজ। অতএব পথ নির্দেশটা আমি দিয়ে দেবো, চলার দায়িত্ব কিন্তু তোমার, কাজ করার দায়িত্ব মানে পড়ার দায়িত্বটা তোমাকে নিতে হবে। কোনটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সেইটা বলে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক? এইবার চলো তাহলে এই জিনিসটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে টিআরই 4 এর জন্য প্রস্তুতি কি নেব। তা আমাদের সামনে কি কি আছে? আমাদের সামনে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিলেবাস, আর একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই দুটো বিষয় যেই যেটা আমাদেরকে টিআরই 4 এর জন্য সঠিকভাবে পথ নির্দেশ করবে। এবার তার উপর বেস করে এই সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা ভালো করে ডিকোড করি, তাহলে কিন্তু আমাদের সামনে একটা পরিষ্কার চিত্র দাঁড়াবে যে আমি টিআরই 4 এর জন্য কিভাবে প্রস্তুতিটা নেব। ঠিক? এইবার আমরা প্রথমেই যদি সিলেবাস দেখি, দেখো সিলেবাস সম্পর্কেও কিন্তু অনেকের একটা ভুল ধারণা রয়েছে। অনেকে সিলেবাস, স্যার সিলেবাস দিন। বিপিএসসি টিআরই যে সিলেবাসটা দেয় সেটা যদি তোমরা দেখো, একটু তোমাদের দেখাই। আশা করি স্ক্রিনে সিলেবাসটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে সিলেবাস যেটা বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন দিয়েছে। টোটাল তিনটে ভাগের সিলেবাস আছে। একটা একদম প্রথমে দেখো, ক্লাস 6 to 8, তারও এক্সাম প্যাটার্ন কিন্তু সেম। 30 মার্ক ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে এবং জিএসএস সেকশন থেকে 40, বাকি হচ্ছে ভাগ 3 সাবজেক্ট থেকে 80। এবং এইখানে এই সিলেবাসটা বলা আছে। আমরা বেসিক্যালি 9, 10, 11, 12 নিয়ে কথা বলছি, তাহলে 9, 10, 11, 12 এরও কিন্তু সিলেবাস দেখো এখানে দেওয়া আছে। এবং 12 এর সিলেবাস, 9 পিজিটির সিলেবাস এইখানে, এই যে তিনটে ভাগ। এইবার এই পার্ট 2, এই 40 মার্ক নিয়ে আমরা কথা বলবো। এই পার্ট ভাগ দ্বিতীয়। এইবার ভাগ দ্বিতীয়তে কি বলা আছে ভালো করে তোমরা যদি খেয়াল করো, এক সামান্য অধ্যয়ন পত্র है, একটা সাধারণ মানে পত্র হবে যেটা সামান্য অধ্যয়ন, जिसके प्रश्न उच्च माध्यमिक विद्यालय के पाठ्यक्रम से संबंधित होंगे। তাহলে বোঝা গেল যেটা মানে উচ্চ মাধ্যমিক স্তরের যে পাঠ্যক্রম বিদ্যালয়ের, অর্থাৎ এখানে বিহার বোর্ডের যে বিদ্যালয়ের পাঠ্যক্রম সেটাকে বোঝাচ্ছে। लेकिन इसका स्तर उम्मीदवार हेतु निर्धारित, এইখানটায় দেখো আশা করি দেখা যাচ্ছে, लेकिन इसका स्तर उम्मीदवार हेतु निर्धारित न्यूनतम आहर्त के आलोक में होंगे। অর্থাৎ কোশ্চেনটা স্কুলের পাঠ্যক্রম অনুযায়ী হবে, কিন্তু তোমার যে লেভেলটা, তুমি যদি 9, 10 এর জন্য বসো তাহলে সেই লেভেলের হবে, তুমি যদি পিজিটির জন্য বসো তাহলে একটু লেভেলটা বাড়বে, তুমি যদি ক্লাস
6 to 8 এর জন্য, আপার প্রাইমারির জন্য বসো, তাহলে লেভেলটা একটু কমবে। আশা করি বোঝাতে পারলাম। এইবার দেখো সিলেবাসে আছে কি। ইসমে প্রাথমিক গণিত, এই যে দেখো লেখা, আশা করি দেখা যাচ্ছে। প্রাথমিক গণিত মানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, মানে মাধ্যমিক লেভেলের সাধারণ গণিত থাকবে। দ্বিতীয় নম্বরে কমা দিয়ে কি লেখা আছে, সামান্য জাগরুকতা, অর্থাৎ যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, আশা করি দেখা যাচ্ছে। 3 নম্বরে আছে কি, সামান্য বিজ্ঞান, অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আসবে। 4 নম্বরে আছে ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন, এবং 5 নম্বরে আছে ভূগোল, শামিল হে। তাহলে এই যে সিলেবাসটা পার্ট 2 এর, এই বিষয়টা পরিষ্কার হলো। এইখানে কিন্তু এই মানে জেনারেল নলেজ থেকে কি থাকবে বা ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন থেকে কি থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা ওইভাবে, মানে টপিকগুলো কিন্তু ডিকোড করা নেই। এইবার এইখানেই হয়ে যাচ্ছে পরীক্ষার্থীদের সমস্যা, যে আমরা তাহলে কিভাবে এই জিনিসটা বুঝবো যে এই সামান্য অধ্যয়ন থেকে বা জেনারেল সায়েন্স থেকে বা এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে কি কোশ্চেন আসবে। তখন আমাদের দরকার পড়বে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অ্যাকচুয়ালি বিপিএসসি টিআরই 1, টিআরই 2, টিআরই 3 কি জিজ্ঞাসা করেছে। প্রসেসটা আশা করি বোঝাতে পারলাম। এবং সাবজেক্টের ক্ষেত্রেও বলে দিই, অনেকের মনে মানে সন্দেহ আছে। এইখানে দেখো সাবজেক্টেও ওইভাবে কিচ্ছু বলা নেই সিলেবাসের ক্ষেত্রে, যেটা বলা আছে এনসিআরটি বা এসসিআরটি সম্বন্ধিত অঙ্গে, অর্থাৎ এনসিআরটিতে যা আছে সেটাই হচ্ছে সিলেবাস। অর্থাৎ তুমি যদি 11-12 এর জন্য দাও, তাহলে 11-12 এর বিহার বোর্ডের যে সিলেবাস মানে পড়ানো হয় স্কুলে পাঠ্য বই, সেটাই হচ্ছে সিলেবাস, তুমি যে সাবজেক্টটি মানে পড়ো। এইবার সেটা কি সম্পূর্ণভাবে ফলো করে, সেক্ষেত্রেও কিন্তু না। এইখানেও কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেই আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি বিপিএসসি মানে কি ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে। আশা করি সিলেবাসটা বোঝাতে পারলাম, এবং আমরা কোন জায়গাটায় ফোকাস করছি, 40 মার্কের ফোকাস করছি। এই বিষয়টা পরিষ্কার হলো সিলেবাসের বিষয়টা। হ্যাঁ, আরও একটা বিষয় আমি বলে দিই, যে দেখবে কোথাও সিলেবাসে দেখবে রিজনিং বা তোমার সোশ্যাল স্টাডি বা তোমার ইভিএস মানে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। তো সেক্ষেত্রে এই 3টে অতিরিক্ত বিষয় শুধুমাত্র এই 8 এর ক্ষেত্রে রয়েছে, মানে ক্লাস 6 to 8 এর ক্ষেত্রে তোমরা যদি ভাগ দ্বিতীয়তে দেখো, এইখানে কিন্তু এই যে পার্ট, এইখানে অতিরিক্ত ওই 3টে বিষয় রয়েছে, বাকি সমস্ত কিছু এক। ঠিক আছে, বুঝাতে পারলাম? এই দেখো প্রাথমিক গণিত, মানবিক ক্ষমতা পরীক্ষণ, অর্থাৎ এটাকেই বলছি রিজনিং, মানবিক ক্ষমতা পরীক্ষণ। তো এই যে রিজনিং, তারপরে সামান্য জাগরুকতা, দেখো সবই একই আছে। সামান্য বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ওই যে সোশ্যাল সায়েন্সটা অ্যাড হয়েছে, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলন, ভূগোল, এবং এই বিষয়গুলো কিন্তু এই পার্ট দুটো কিন্তু একই। আশা করি বোঝাতে পারলাম। এই যে ল্যাঙ্গুয়েজের পার্টটা আর এই 40 মার্কের যে পার্টটা, এটা প্রত্যেকের ক্ষেত্রে এক, শুধুমাত্র আলাদা হয়ে যাচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে 80 মার্কের ক্ষেত্রে। বাকি এই 30 ল্যাঙ্গুয়েজ এবং 40 হচ্ছে পার্ট 2, এটা সবার জন্য সেম। এরপরে আশা করি কারো মনে কোনো সিলেবাস নিয়ে কোনো সন্দেহ থাকবে না। চলো এইবার আশা করি এই পিডিএফটা দেখা যাচ্ছে। এইবার আমি সিলেবাস নিয়ে যে কথাগুলো বললাম, সেইখানে তোমাদের কি মনে হয় যে কোনো প্রশ্ন থাকছে? তাহলে করো, তারপরে আমি কন্টিনিউ করছি। সিলেবাস নিয়ে কেউ বুঝতে পারলে না এরকম, সিলেবাস বুঝতে পারোনি? কোনো প্রশ্ন নেই।
স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। এই যে ধরলেন, যেহেতু আমার ইতিহাস বিষয়, হুম ন্যাশনাল মুভমেন্ট ওটা ঠিক আছে, বুঝে নিতে পারছি। হুম জিওগ্রাফির ব্যাপারটা, হুম। ওটাও কি 11-12 এনসিইআরটি বেস করে পড়তে হবে, না যেটা? না না, এইখানে একটু সমস্যা রয়েছে, সেইটা হচ্ছে দেখো তুমি যদি মানে জিএস এর জন্য শুধু জিওগ্রাফি পড়ো তাহলে তোমাকে 11-12 মানে পড়তে হবে না। ঠিক আছে, প্রথমে সবার আগে যেটা ধরতে হবে 9-10। এইবার 6-10 অবধি কভার করতে পারলে খুব ভালো। এইখানেই হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমাকে হেল্প করবে, যে কোথা থেকে কোশ্চেন আসছে সেটা নিয়ে আমি আলোচনা করছি, যে অ্যাকচুয়ালি তুমি কিভাবে টপিকগুলো আইডেন্টিফাই করবে। প্রথমে 11-12 পড়তে হবে। সবার আগে যেটা ধরতে হবে জিএস এর জন্য মোটামুটি তোমার 6-10 অবধি, কিন্তু প্রথমে 6 ধরতে যাবে না, প্রথমে মাধ্যমিক লেভেলের যেটা বিষয় সেটা তুমি কভার করবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, প্রথমে 11-12 করতে গেলে হবে না জিএস এর জন্য। হ্যাঁ, তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি থাকে তাহলে তো অবশ্যই তুমি করবে। না, এইবার জিএসসি এর এইটা জন্যই বলেছি। এইবার জিএস এর হুম, বেশ, আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা নেক্সট বিষয়টাতে যাচ্ছি। এইবার আসা যাক যে এই বিপিএসসি টিআরই এক্সাম, তার যে পার্ট 2 জিএস সেকশনটা, সেইটাতে 5টা বিষয় রয়েছে। এই বিষয়টা সিলেবাস দেখে তোমাদের পরিষ্কার হলো। ম্যাথ রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, জিওগ্রাফি রয়েছে। এইবার অনেকে এরপরেও আমাকে প্রশ্ন করেছো এর আগে যে ইকোনমি পড়তে হবে কিনা, পলিটি পড়তে হবে কিনা। এইবার তুমি যদি দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে সেইখানে দেখতে হবে ইকোনমি পলিটি থেকে কোশ্চেন এসেছে, মানে আসছে কিনা, তাহলে পড়তে হবে, না হলে পড়তে হবে না। তো কি জয়েন করতে চাইছে, তাহলে আমার এইখানে সিলেবাসটা এইভাবে দেওয়া আছে, অতএব আমি এইখান থেকে কিভাবে বের করব যে পরীক্ষায় কি কি আসবে। এবং তার আগে পাঠ্যক্রম দেখলাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসারে হবে, এবং কোশ্চেনের লেভেলটা আমরা দেখে নিয়েছি যে যদি গ্রাজুয়েশন লেভেলের মানে 9-10 এর জন্য দাও তাহলে গ্রাজুয়েশন লেভেলের প্রশ্ন হবে, আর যদি 11-12 এর জন্য দাও পোস্ট গ্রাজুয়েশন লেভেলের প্রশ্ন হতে পারে। এটা বলা আছে, কিন্তু সবগুলোর প্রশ্নের মান মোটামুটি ওই একটু কম বেশি হয়, বাকি কিন্তু একই রকম। এবং এক প্রস্তুতিতেই কিন্তু তোমার 3টে পার্টেরই প্রস্তুতি হয়ে যাচ্ছে, মানে ক্লাস 6-8, 9-10, 11-12 প্রতিটা প্রস্তুতি কিন্তু তোমার একই, মানে জেনারেল সেকশনটাতে একইভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এইবার এই যে কথা বললাম যে তাহলে আমরা যদি দেখি যে এই জায়গা থেকে কোথা থেকে কোশ্চেন আসছে, সিলেবাস কি বিপিএসসি সম্পূর্ণটা মেনটেন করছে না করছে না, এর বাইরে থেকে কি কোশ্চেন আসছে, সেটা যদি দেখো এই টেবিলটা আশা করি দেখা যাচ্ছে। টেবিলটায় দেখো এইখানে টিআরই 1, টিআরই 2 এবং টিআরই 3 লেখা আছে, এবং এইখানে বিষয়গুলো লেখা আছে, টপিকগুলো লেখা আছে। প্রথমে আছে ম্যাথ, যেরকমটা সিলেবাসে ছিল, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি। এইবার টিআরই 1 এর কোশ্চেন যদি দেখো তুমি, ম্যাথ থেকে 8টা কোশ্চেন এসছে, জেনারেল সায়েন্স থেকেও 8টা কোশ্চেন এসছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকেও 8টা কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 8টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 8টা কোশ্চেন। তাহলে দেখো বিপিএসসি কিন্তু কারো সঙ্গে অন্যায় করেনি। 40 মার্ক, 40কে পেন ট্যাপটা নেই, লিখতে একটু অসুবিধা হচ্ছে। 40কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত দাঁড়াচ্ছে? 8ই দাঁড়াচ্ছে। 5 8 40, তার মানে প্রত্যেকটা থেকে সমানভাবে কোশ্চেন এসছে। পলিটি থেকে কোশ্চেন এসছে? আসেনি। ইকোনমি থেকে কোশ্চেন আসছে? আসেনি। তাহলে তোমাকে পলিটি ইকোনমি কিন্তু এই জিএস সেকশনের জন্য পড়তে হচ্ছে না।
এবং পরীক্ষার ক্ষেত্রে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তুমি কোনটা বাদ দেবে, বাদ দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে সমস্ত কিছু এক ধার থেকে পড়তে শুরু অনেক পড়ে, কিন্তু তারপরেও সেইভাবে ফলাফল বা আউটকামটা আসে না। এই জন্যই তোমার কাছে একটা স্বচ্ছ ধারণা, তোমার কাছে পরিষ্কার ডেটা থাকা দরকার যে অ্যাকচুয়ালি বিপিএসসি কি জিজ্ঞাসা করছে আমাকে। দেখো, বিপিএসসি টিআরই 4-এ কি জিজ্ঞাসা করবে সেটা আমাদের হাতে নয়, কিন্তু আগের 3টে পরীক্ষা রয়েছে আমাদের সামনে, 3টে রাস্তা রয়েছে যারা আমাকে রাস্তা দেখাবে, টিআরই 1, টিআরই 2, টিআরই 3। তাহলে টিআরই 1-এ দেখলাম 8টা করে কোশ্চেন এসছে প্রতিটা বিষয় থেকে, টিআরই 2-তেও দেখো প্রতিটা বিষয় থেকে কিন্তু 8টা করেই কোশ্চেন আসছে। কারোর সঙ্গে কিন্তু বিপিএসসি অন্যায় করেনি, প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিয়েছে। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে কোনোটাকেই অবহেলা করলে চলবে না। ম্যাথ যেরকম সমানভাবে গুরুত্ব দিতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস তোমাকে সেইভাবে দেখতে হবে, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি। এইখানে তুমি যে ভাববে যে ম্যাথ থেকে বেশি কোশ্চেন আসছে ম্যাথ করব, জিকে থেকে বেশি কোশ্চেন আসছে না জিকে করব না, এইরকম কিন্তু জায়গা নেই। এই বিষয়টা আশা করি পরিষ্কার হয়ে গেল, প্রত্যেকটা থেকে সমান কোশ্চেন আসছে। এবার টিআরই 3-তে দেখো ম্যাথ থেকে 8টা কোশ্চেন আসলেও জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 7টা কোশ্চেন আসছে, এবং জেনারেল সায়েন্স থেকেও দেখো 8টা কোশ্চেন এসে, এবং সেইখানেও লাইফ সায়েন্স এবং আমি দেখলাম ফিজিক্যাল সায়েন্স, এই দুটো থেকে 4টে করে কোশ্চেন আসছে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে একটা কোশ্চেন বেশি চলে আসছে, 9টা কোশ্চেন আসছে, এবং জিওগ্রাফি থেকে তোমার সেই 8টা কোশ্চেন আসছে। তাহলে গড়ে কি দাঁড়ালো, খুব কম আসলে 7টা আসবে, খুব বেশি আসলে 9টা আসবে, গড়ে আমার 8টা করে প্রতিটা টপিক থেকে কোশ্চেন আসবে। এই বিষয়টা একদম তোমাদের মাথার মধ্যে পরিষ্কার হয়ে গেল যে আমার কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে এবং আমার সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে কি আসছে না। এই বিষয় নিয়ে কারো কোনো সন্দেহ, কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি বলো। স্যার আমার একটা প্রশ্ন, হুম হুম বলছি বলো। স্যার ওই জেনারেল অ্যাওয়ারনেস যে পার্টটা আছে ওখানে ওখানে কোন কোন টপিক গুলা পার্টিকুলারলি পড়ে? বেশ, সেটা নিয়েও আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। আর আর কারো কোনো প্রশ্ন? স্যার এখানে জিওগ্রাফিতে মানে অনলি ফর ইন্ডিয়ান জিওগ্রাফি না ওয়ার্ল্ড জিওগ্রাফি ইনক্লুডেড? সেইটা তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, প্রতিটা কোশ্চেন ধরে ধরে তোমাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? এবং এইখানে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি সেইভাবে নেই, এটি ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং কোশ্চেনের ধরনটা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? সেই জন্য স্যার তো বারবার বলছি যে এনসিইআরটি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই দুটো মাস্ট, এই দুটো না পড়লে তুমি কোনোভাবে এই পরীক্ষা কিন্তু মানে নিজের আয়ত্তে আনতে পারবে না। বেশ, আর কারো প্রশ্ন? স্যার হুম, স্যার কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, বেশ, এটা নিয়েও আলোচনা করব। আর বলছি জেনারেল সায়েন্সের পার্টটা হুম, এনসিইআরটি 9-10 এর বইগুলো পড়লেই হবে স্যার? অবশ্যই তুমি 6 to, তুমি যদি 10 পড়তে পারো, তোমাকে মানে শুধু এই পার্টটা নয়, যে কোনো ইসের তুমি ম্যাথগুলোও যদি সেইভাবে করো, দেখবে তোমার পুরোটা একদম, মানে দেখো 100% কেউ কিন্তু গ্যারান্টি দেবে না, ঠিক আছে? যেমন এই জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এগুলো কোনোদিনও শেষ হয় না পড়ে, বিশাল একটা হিউজ মানে সিলেবাস। তো সেইখানে তোমাকে এইটাই তো আইডেন্টিফাই করতে হবে যে কোনটুকু পড়বো কোনটুকু বাদ দেব। এইটা যদি আইডেন্টিফাই না করতে পারো, তুমি যদি মানে একদম মানে এক ধার থেকে গরু গাধার মতন পড়তে শুরু করো, তাহলে কিন্তু হবে না। স্মার্ট স্ট্র্যাটেজি তুমি যদি বানাতে পারো, তবেই খুব ইজিলি তুমি কিন্তু এই পরীক্ষাটাকে ট্যাকেল করতে পারবে, ঠিক আছে? সেটাই তো আমি, সেই পথটাই তো বলে দেওয়ার জন্য আমি, ঠিক আছে? প্রথম ঠিক বিষয়টা আছে। বোঝা গেল। এইবার যে প্রশ্নটা নিয়ে তোমাদের সব থেকে বেশি সমস্যা হলো যে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় দেখতে হবে কি হবে না, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই টপিকটা দিয়ে আলোচনা করি যে এই দেখো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় আছে কি? নেই, কোথাও লেখা নেই। আছে কি? জেনারেল অ্যাওয়ারনেস। এবং এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেই তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু এর সঙ্গে জুড়ে রয়েছে। বোঝা গেল কথা? অ্যাকচুয়ালি এই টপিকটার সঙ্গেই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার জুড়ে রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের সঙ্গে। দেখো ম্যাথে তো আর কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, জেনারেল সায়েন্সেও সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না।
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টেও কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, জিওগ্রাফিতে আসলেও আসতে পারে কিন্তু তাও মানে ওইভাবে আসবে না। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস বা সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটাই কিন্তু জড়িয়ে রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো আসলে জেনারেল অ্যাওয়ারনেসে আসবে। এইবার তাহলে তোমরা এটা কি, এই টপিকটা তোমার ধরো পার্টিকুলার আজকে এই টপিকটা যদি ধরি, তাহলে এই টপিকটা আমি কিভাবে হ্যান্ডেল করব। তাহলে এই যে যে জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তো একটা হিউজ সিলেবাস, তুমি কোনোদিনও পড়ে শেষ করতে পারবে না। আছে তোমার এখানে 8 বা 7 এবং ম্যাক্সিমাম 9, তাহলে তুমি কি এর পিছনে সারাদিন সময় দেবে? তাহলে প্রতিদিন 2-3 ঘন্টা করে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সই দেখছো, তাহলে তো তোমার একদম ভুল হয়ে যাবে প্রিপারেশনে। কারণ তোমার মেজর পোর্শনটা রয়েছে তোমার সাবজেক্টের, সেইখানে তোমাকে সবথেকে বেশি সময় দিতে হবে। তাহলে এইখানে 8 রয়েছে, 8-এর মধ্যে তোমাকে 6 থেকে 7 এই রেঞ্জ তোমাকে টার্গেট করতে হবে। তুমি ভাবো যদি 8-এ 8 পাবো, এটা কেউ কোনোদিন পৃথিবীতে গ্যারান্টি দিতে পারবে না। এবং আমিও সেটাই বলি যে আমার পেড করছে যারা রয়েছে তাদেরকেও বলেছি যে আমার হচ্ছে টার্গেট তোমাদের 7 এবং 6 থেকে 7 এই অবধি যেন হয়, তার প্রিপারেশন আমি করিয়ে দেব। সো এইখানে কিন্তু তোমাকে 100% টার্গেট করলে হবে না। আর এইখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স জন্য 8 মার্কের জন্য তোমার মাথা ঘুটে মানে মরলে হবে না, তোমাকে এইটাকে খুব কেয়ারফুলি ট্যাকেল করতে হবে যে আমি 8-এর জন্য কতটুকু সময় বরাদ্দ করব। এইখানে আসে তাহলে টিআরই 1-এ কি কোশ্চেন এসেছিল। টিআরই 1-এ যদি দেখো, তাহলে প্রথম যে জিকে কোশ্চেনটা এসেছিল সেইটা কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বেস নয়, এটা জেনারেল নলেজেরই কোশ্চেন, এবং সেটা বিহার থেকে এসেছিল। জ্ঞানদীপক বলে একটা বই, তার লেখক কে, এইটা হচ্ছে প্রশ্ন। এইবার তোমরা যদি দেখো এই জ্ঞানদীপক বইয়ের লেখক, তিনি হচ্ছেন একজন অ্যাকচুয়ালি মানে তোমার বিহারেরই মানে সুপুত্র বলা যেতে পারে। তিনি 1674-75 এইরকম সময়ে তিনি ছিলেন, জন্মেছিলেন, এবং 1780 অব্দি তিনি জীবিত ছিলেন। তাহলে মোটামুটি মুঘল পিরিয়ড বুঝতেই পারছো। এবং তিনি তার মানে জ্ঞানদীপক যিনি বই লিখেছেন, দারিয়া শরীফ বা এইরকম কিছু একটা নাম আমার যতদূর মনে পড়ছে। এবং জানো তোমরা যে ভোজপুরি একটা বিহারের পপুলার ল্যাঙ্গুয়েজ, ভোজপুরি গান তোমরা প্রত্যেকেই শুনেছো নিশ্চয়ই। ভোজপুরি গান কিন্তু খুব পপুলার, আমাদের এখানেও চলে, অনেকে শোনে। সো এই যে ভোজপুরি ল্যাঙ্গুয়েজের যে বই, সেইটা কিন্তু তিনি লিখেছেন, এবং 20টার ওপরে বই লিখেছেন। তাহলে বিহারের ইতিহাসে তুমি যদি যাও, তাহলে দারিয়া শরীফ একজন বিখ্যাত ভোজপুরি লেখক, এবং সেটা মোটামুটি মুঘল পিরিয়ডের ওই সময় থেকে। তো এই ব্যক্তি সম্বন্ধে কোশ্চেন এসছে, তাহলে তোমাকে কি বুঝতে হবে যে বিহারের যারা বিখ্যাত সাহিত্যিক তাদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে, বা যারা মানে একটু সাধু সন্ত রয়েছে। এবং রিসেন্টলি যেটা হচ্ছে গৌতম বুদ্ধ সম্পর্কে বা আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নিউজ তোমরা জানো, যে আমাদের প্রধানমন্ত্রী সেখানে এসছেন, এবং 17টা আরো বাইরের দেশ মিলে নালন্দা ইউনিভার্সিটিকে কিন্তু আবার নতুন করে পুনরস্থাপিত করা হলো, চলছিল, এবং সেটাকে আবার মানে নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হলো। তাহলে এইখানে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তাহলে ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কারা কারা যুক্ত ছিল সেটাও যেরকম আসতে পারে। এবং কারণ গৌতম বুদ্ধ মানে যদি তোমরা দেখো যে বিহারের ইতিহাসে একটা বড় ক্যারেক্টার, মানে আমি বলছি মানে ওই সেন্সে না যে গৌতম বুদ্ধ এমনিতে পৃথিবীর ইতিহাসে একটা বড় জায়গা করে নিয়েছেন, কিন্তু মানে বিহারের ইতিহাসেও তো একটা তার গুরুত্ব রয়েছে। কারণ বিহার দেখবে গৌতম বুদ্ধকে বেশ তার যে স্মৃতি বিজড়িত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, বিহারগুলো রয়েছে, তোমরা দেখেছো সেগুলো সংরক্ষণ করা হয়েছে, বিহার সরকার সেটাকে খুব ভালোভাবে মেনটেন করছে। তো এই বিষয়গুলো কি কি নিউজে আসছে এইটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে আশা করি বুঝাতে পারলাম। তুমি যদি বিপিএসসি টিআরই 1 কোশ্চেন দেখো, তাহলে এইরকম একটা কোশ্চেন এসছে। তার উৎসা পোর্টাল থেকে কোশ্চেন আসছে। উৎসা পোর্টাল কি? উৎসা পোর্টাল যদি দেখো ইউজিসির একটা কিন্তু প্রকল্প, অ্যাকচুয়ালি ইউজিসিরই একটা পোর্টাল,
যেটা খুব ইজিলি কিন্তু ইউজিসির যে সমস্ত ইনিশিয়েটিভ সেগুলো ইনফরমেশন বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর এবং কলেজের প্রফেসর এবং যারা স্টুডেন্ট রয়েছে তারা যেন পায় ইউজিসির যেসব ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে উৎসা পোর্টালের মাধ্যমে। তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে শিক্ষা রিলেটেড যে সমস্ত পোর্টাল রয়েছে, তাই না, সর্বশিক্ষা মিশনের যে সমস্ত পোর্টাল রয়েছে, শ্যাম পোর্টাল তোমরা জানো, তারপরে বিভিন্ন যে ডিটিএইচ চ্যানেল শিক্ষামূলক রয়েছে, ইগনু যেগুলো চালু করছে, তাহলে তোমাকে এইটা দিয়ে আইডেন্টিফাই করতে হবে যে বিপিএসসি টিআরির যিনি কোশ্চেন সেটার তিনি কোন মাইন্ড সেট আপ নিয়ে কোশ্চেন করছেন। আর তুমি যেহেতু একজন শিক্ষক হতে যাচ্ছ, তাহলে উচ্চ শিক্ষা বা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ভারত সরকার এবং বিহার সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো বা পোর্টাল রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। হাইড্রোজেন এনার্জি সম্পর্কে কোশ্চেন এসছে, তাহলে এটা তোমাকে বুঝতে হবে এইটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত এবং জেনারেল নলেজের কোশ্চেন। এইবার জানো যে আমরা একটা বিশ্ব উষ্ণায়নের মধ্যে দিয়ে যাচ্ছি এবং যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাতে কিন্তু আমাদের যে পরিবেশ সেটা কিন্তু ধ্বংস হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গ্রিন এনার্জির দিকে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেইখানে হাইড্রোজেন এনার্জি বড় একটা ফ্যাক্টর। তাহলে তোমাকে বুঝতে হবে যে হাইড্রোজেন এনার্জি বা এই ধরনের যে মানে অপ্রচলিত শক্তি সেই সংক্রান্ত বিষয়গুলো থেকে কোশ্চেন আসতে পারে। পরিবেশ সংক্রান্ত বিষয় কিন্তু এখানে চলে আসছে। তাহলে এইটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে তাহলে আমাকে কোন কোন টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে। 2022-এ নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে সেইটা থেকে কোশ্চেন আসছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে পৃথিবীর ইতিহাসে যেগুলো বড় বড় পুরস্কার, নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, তারপরে এইদিকে যেরকম তোমরা জানো যে বুকার পুরস্কার, এই ধরনের যেগুলো একটু বড় মাপের পুরস্কার রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপরে যেরকম টিআরই 1-এ একটা কোশ্চেন এরকম যতদূর মনে পড়ছে যে পিছড়েবর্গ আয়োগ का চেয়ারম্যান कौन था, इस तरह का कोई क्वेश्चन था। তো তাহলে বিহারের যে শিক্ষা দপ্তরের যারা উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে মানে টপ লেভেলে রয়েছে, শিক্ষামন্ত্রী বা তাদের নাম, শিক্ষা সচিব তার নাম, তাহলে এগুলো তোমাকে জানতে হবে। এবং টিআরই 6-এই দেখো ভোজপুরি মুভি, ফার্স্ট ভোজপুরি মুভি থেকে কোশ্চেন আসছে। তাহলে দেখো ভোজপুরি ভাষার ইতিহাসটা কিন্তু তোমাকে একটু জানতে হবে। এবং ভোজপুরি ভাষার যে মুভিগুলো হয়েছে তাহলে ওরকম যে ফার্স্ট মুভিকে দেখো, এরকম তো আসবে না যে মানে র্যান্ডম কোনো কোশ্চেন যে খুব ডিপ থেকে, যেগুলো খুব পপুলার এবং খুব চোখে পড়ে এই রকম বিষয়গুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। এবার যদি টিআরই 2 এর দিকে দেখো, সেখানে দেখবে ইলন মাস্ক থেকে কোশ্চেন এসছে, 2026-এর কমনওয়েলথ গেম থেকে কোশ্চেন আসছে। তাহলে এই যে যে আমি গ্রুপেও দিয়েছিলাম যে সামার অলিম্পিক কবে হবে, কোথায় হবে, তো এই যে যে বড় বড় ইভেন্টগুলো হচ্ছে, এখন প্যারিস অলিম্পিক হচ্ছে তোমরা জানো, তাহলে ভারত কতগুলো স্বর্ণপদক পাচ্ছে, কে পাচ্ছে, কত কে সব থেকে টপ র্যাঙ্কে যাচ্ছে এবং কোন বিষয়ে, বিশেষ করে মহিলারা কোন বিষয়ে স্বর্ণপদক কেউ পেলো কি পেলো না, ব্রোঞ্জ কেউ পেলো কি পেলো না, এই ইনফরমেশনগুলো তোমাকে রাখতে হবে। তাহলে ছোটোখাটো পলিটিক্যাল বিষয়গুলো কিন্তু আসছে না, তোমাকে এটা বুঝতে হবে যে বিশ্বের বড় বড় ইভেন্টগুলো কিন্তু আসছে এখানে। তারপরে তুমি দেখো ইন্ডিয়া অ্যালায়েন্স, তোমরা জানো এনডিএ এবং ইন্ডিয়া দুটো অ্যালায়েন্স হয়েছে। আগে ছিল ইউপি, এটা ভেঙে হচ্ছে এনডিএ হয়েছে, যেটা হচ্ছে কংগ্রেস এবং তার অ্যালাই, এবং এনডিএ হচ্ছে বিজেপি এবং তার অ্যালাই। তো এই যে যে দুটো মানে রাজনৈতিক ব্লক ভারতবর্ষে, তাহলে যে ইন্ডিয়া ফ্রম মানে হলো, আমাদের দিদি নাম দিয়েছে তোমরা জানো, ইন্ডিয়ার নাম নাকি দিদি দিয়েছে, তার সমর্থকরা দাবি করেন, যাই হোক তার সত্যতা আমি জানি না। তো এই ইন্ডিয়া মানে ফুল ফর্ম কি, নামটা কি, তাহলে এটা একটা বড় ইভেন্ট ছিল, তাই না? ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ইউপিএ গভর্নমেন্ট দুবার ভারত শাসন মানে মনমোহন সিং এর সময় দুটো টার্ম চালিয়েছে, তারপরে ইউপিএটা ভেঙে দেওয়া হলো এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্স করা হলো, তাহলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তো এই ধরনের বড় ইভেন্টগুলো কিন্তু আসছে, ছোটোখাটো ইভেন্টগুলো কিন্তু আসছে না। চন্দ্রযান 2 থেকে কোশ্চেন আসছে টিআরই 2-তে। তাহলে আমাদের যে সমস্ত স্পেস সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে, স্পেস টেকনোলজিতে আমরা যে সমস্ত কিছু অ্যাচিভমেন্ট করছি, তাহলে সেগুলো জানতে হবে, তাই না? তারপরে তুমি যদি টিআরই 2 এর যদি দিকে দেখো, তারপরে
G20 থেকে কোশ্চেন আসছে। তোমরা জানো যে G20 সাবমিট এবার কে হোস্ট করেছিল? ভারত, তাই না? প্রত্যেকটা স্টেটে তার কিছু না কিছু মিটিং হয়েছে, তোমরা পোস্টার দেখেছো নরেন্দ্র মোদী এবং G20-র পোস্টার। তো সেইখানে যেটা বড় ইভেন্ট হয়েছে সেইটা কি না, G20-তে প্রথমবার আফ্রিকান ইউনিয়নকে নেওয়া হলো এবং যখন ঘোষণা করা হলো দেখবে আফ্রিকান ইউনিয়নের যে প্রেসিডেন্ট তিনি একদম এসে মোদির গলা জড়িয়ে ধরলেন। এই যে যে মানে বড় ইভেন্টগুলো, তাহলে তোমাকে এই দেখো এইটা তুমি যদি নিউজটা ফলো করো তাহলে কিন্তু তোমাকে আর মানে মুখস্থ করার বিষয় নেই, এখানে তুমি এমনিতেই বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার ঠিকঠাক হবে। এবং তুমি কখনোই কারেন্ট অ্যাফেয়ার্সকে ওইভাবে মুখস্থ করতে পারবে না, তোমাকে জাস্ট ফলো আপ করে যেতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোনটা সঠিক অ্যান্সার হবে। তুমি একদিনে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে পরীক্ষায় 8-এ 8 পেয়ে যাবে, এরকমটা কিন্তু হবে না। সেই জন্যই বলেছি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট বিশ্বে কি কি সমস্ত ঘটনাগুলো হলো সেগুলো সম্পর্কে জানতে হবে। আশা করি বোঝাতে পারছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এরকমটা না। এই জন্যই কিন্তু আমি বারবার বলেছি যে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ডিকোড করতে হবে। এই যে আমি যেভাবে ডিকোড মানে একদম পুরো তোমাদের চিত্রটা তোমাদের সামনে তুলে ধরছি, এই আন্ডারস্ট্যান্ডিংটা মানে তোমাদের মধ্যে থাকতে হবে, তাহলেই তুমি দেখবে তোমার মানে ভিশনটা একদম পরিষ্কার হবে, তুমি কোনটুকু পড়বে এবং পড়লেই বুঝতে পারবে এই জায়গা থেকে কোশ্চেন আসবে কি আসবে না। তারপরে টিআরই 3-তে যদি দেখো সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কোশ্চেন আসছে, তাহলে এইটা কিন্তু একটা বড় ইভেন্ট ছিল ভারতবর্ষের ইতিহাসে, তাই না? এবং তোমরা যা 370 আর্টিকেল 370 মানে কাশ্মীর থেকে উইথড্র করা হয়েছে, তাহলে এটাও একটা বড় ঘটনা। তাহলে সিএএ যদি আসতে পারে তারে ওটাও আসতে পারে। ওয়াকফ বোর্ড সম্পর্কে এখন রিসেন্টলি খুব চর্চা হচ্ছে, সেখান থেকে আসতে পারে। খুব সাধারণ মানের কোশ্চেন আসবে, খুব ডেপথ থেকে কিন্তু কোশ্চেন আসবে না, ঠিক আছে? ইউপিআই থেকে কোশ্চেন আসে, তোমরা প্রতিদিন ইউপিআই ব্যবহার করো, তাই না? ট্রানজাকশনের জন্য পেটিএম, গুগল পে, ফোনপে, এই যে ইউপিআই, এই ইউপিআই থেকে কোশ্চেন আসছে। তাহলে ইউপিআই কোথায় কোথায় চালু হচ্ছে, কোথায় হচ্ছে, তুমি যদি একবার যদি দেখো যে সিঙ্গাপুর অ্যাকসেপ্ট করলো ইউপিআই রুপে কার্ড, মরিশাস অ্যাকসেপ্ট করলো, তোমাকে দ্বিতীয়বার আর কিন্তু মুখস্থ করতে হবে না, তুমি যদি এটা ফলো আপ করো। এবং ওইখানে যে অপশনগুলো থাকবে, তুমি ভারতের সঙ্গে সেই দেশের কি সম্পর্ক সেটা তুমি এমনিতেই বুঝতে পারবে এই দেশ অ্যাকসেপ্ট করেছে কি করেনি। এখন যদি ইউপিআই কোন দেশ নতুন করে অ্যাকসেপ্ট করলো সেইখানে যদি পাকিস্তান চীনের নাম থাকে, তুমি এমনিতেই বাদ দিয়ে দিবে, এলিমিনেট করে দেবে যে পাকিস্তান কোনোদিনও করতে পারে না, চায়না কোনোদিনও করতে পারে না, মানে ভারতের ফ্রেন্ডলি কান্ট্রি তো সে অ্যাকসেপ্ট করবে। এই এই জিওপলিটিক্যাল সমীকরণগুলো যদি তুমি বোঝো, এই যে যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এবং বাংলাদেশের যে বড় একটা ইভেন্ট হলো, তাহলে এটা যদি তুমি ফলো আপ করো তাহলে তুমি নিশ্চয়ই তুমি শুনবে যে ওয়াকারুজ্জামান হচ্ছে বর্তমান সেনাপ্রধান এবং তিনি ক্ষমতা টেক ওভার করলেন। তোমাকে ডিটেলসে যেতে হবে না, তাহলে এই নামটা বারবার শুনছো মিডিয়াতে, তাহলে ওয়াকারুজ্জামান কে ছিল, সেনাপ্রধান ছিল, বা এরকম কোশ্চেন আসতেই পারে যে ভারতে যখন মানে বাংলাদেশে যখন কু হলো বা মানে গণতান্ত্রিক সরকারের পতন ঘটলো এবং সেনা ক্ষমতা দখল করলো, তখন সেনাপ্রধান কে ছিল, এই ধরনের একদম জাস্ট তুমি যদি চোখ বুলিয়ে যাও প্রতিদিন 5 মিনিট 10 মিনিট, তাহলেই তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা তোমার পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি যদি এইটা নিয়ে অনেক সময় ব্যয় করো তাহলে সেটা বোকামো ছাড়া আর কিচ্ছু হবে না। এই 8 মার্কের জন্য তুমি এখানে ঘন্টা 2 ঘন্টা এরকম সময় দিতে পারো না, তার থেকে সাবজেক্টে দাও, অনেক বেশি তুমি গেইন করবে। তারপরে ইসরো থেকে কোশ্চেন আসছে টিআরই 3-তে, তাহলে আমাদের যে মানে স্পেস অর্গানাইজেশন তার কি কি প্রজেক্ট রয়েছে, মেজর প্রজেক্ট রয়েছে এবং কোন ধরনের স্যাটেলাইট সে উৎক্ষেপণ করছে। এই যে রিসেন্টলি গ্রুপে শেয়ার করেছিলাম যে একটা মিসাইল টেস্ট করলো ডিআরডিও তোমার উড়িষ্যাতে, এবং ওইখানকার অনেকগুলো গ্রাম থেকে অনেক সংখ্যক লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই নিয়ে হইহুল্লোড় হলো অনেকটা। তো তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসবে, খুব ছোটোখাটো ডেভেলপমেন্ট কিন্তু আসবে না। এবং দেখো টিআরই 3-তে G7 থেকে কোশ্চেন আসছে, তাহলে দেখো G20 থেকে এর আগের বার কোশ্চেন আসছিল, তাহলে G7 থেকে কোশ্চেন আসছে। তাহলে G7 এর সদস্য কোন কোন দেশ তুমি যদি দেখো এবং জিওপলিটিক্যাল সমীকরণ যদি তোমার
সামনে পরিষ্কার থাকে, তাহলে তুমি বুঝতেই পারবে যে কোন দেশ G7 এর সদস্য, কোন দেশ নয়। তাহলে মানে বোঝাতে পারছি, তাহলে বড় বড় যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, এসসিও সামিট হলো, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, যেটা চীন রয়েছে, ভারত রয়েছে, তারপরে রাশিয়া রয়েছে, ব্রিক্স যেগুলো সামিট হয়। তাহলে এই ধরনের বিষয়গুলো, যে ব্রিক্স সামিট এবার কোন দেশে হলো, তো এই বিষয়গুলো তোমাকে শুধু নজর রাখতে হবে, তোমাকে খুঁটিনাটি পড়তে হবে না জেনারেল অ্যাওয়ারনেসের। এবং যে আবার এই দেখো টিআরই 3-তে আরেকটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এখানে, যে হাইড্রোজেন এনার্জি থেকে কোশ্চেন আসছে। তাহলে কিন্তু এই যে মানে এনার্জি সেক্টরে যে ধরনের চেঞ্জেস আসছে এবং হাইড্রোজেন এনার্জি নিয়ে যে সমস্ত গবেষণা হচ্ছে এবং বড় বড় ইভেন্টগুলো হচ্ছে সেইটা সম্পর্কে, তাহলে তোমাকে বুঝতে হবে যে রিসেন্টলি রাশিয়ার সঙ্গে ডিল হয়েছে, যে রাশিয়াতে গিয়েছিল, যে তাহলে রাশিয়া কিন্তু নতুন করে আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু ভারতে করবে বলে শোনা যাচ্ছে। তাহলে কোথায় করবে, যদি হয় এর মধ্যে ডিল সাইন হয়ে যায়, তাহলে তোমাকে জানতে হবে যে কটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ভারতবর্ষে, কোন কোথায় কোথায় হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে। তারপরে যেরকম সূচক থেকে কোশ্চেন আসতে পারে, যেমন তোমার হচ্ছে হাঙ্গার ইন্ডেক্স, তারপরে তোমার পভার্টি ইন্ডেক্স, বা বড় বড় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কোন ইন্ডেক্স থাকলো, বা মানে মানে জাতিপুঞ্জের যদি কোনো থাকে, এই ধরনের যে সমস্ত ইন্ডেক্সগুলো হয়, যেমন প্রেস ফ্রিডম ইন্ডেক্স হয়, তো প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান কত, অর্থনীতিতে ভারতের অবস্থান কত, ভারতের নমিনাল জিডিপি বা জিডিপি কত আসে, বা ভারতের অর্থনীতি ব্যবস্থা বিশ্বের কত নম্বরে অবস্থান করে। তো এই ধরনের ফায়ার পাওয়ার ইন্ডেক্স, অর্থাৎ ভারতের মিলিটারি কতটা শক্তিশালী, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক কত, আমেরিকা, রাশিয়া, চায়নার পরে 4র্থ নম্বরে ভারত। তো এই বড় বড় বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আশা করি এই যে পুরো আলোচনা করলাম তাতে একদম পরিষ্কার হয়ে গেল যে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা তোমরা কিভাবে ট্যাকেল করবে, কোথা থেকে কোশ্চেন আসছে। অযথা এদিক ওদিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই। আর যারা আমার সঙ্গে রয়েছে, আমি তো প্রতি একটা সময় অন্তর অন্তর শর্ট নোট দিয়ে দেব। বাকি তোমাদের কাজ হচ্ছে যেটা, সেটা যে রিসেন্টলি কি ধরনের ঘটনাগুলো হচ্ছে জাস্ট একবার চোখ বাড়ানো, 5 মিনিট যখন ঘুরতে বেরোচ্ছ মোবাইলটা নিয়ে, দেখলে যে শর্ট নিউজগুলো কি কি আছে, যে কোনো অ্যাপ থেকে, যে কোনো ইউটিউব থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা দেখতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু তোমাকে ফলো আপ করতে হবে, এখানে কিন্তু মুখস্থ তুমি করতে গেলে হবে না। আশা করি বোঝাতে পারলাম যে এই যে 5টা টপিক, তার মধ্যে আজকে আমি এই জিএস সেকশনের এই জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়টা তোমরা কিভাবে অ্যাড্রেস করবে, কি কি কোশ্চেন টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে এসছে, সেটা আমি বলে দিলাম। তাহলে বাকিটা তোমরা করে নেবে, ঠিক আছে? এইবার আমার দায়িত্ব হচ্ছে তোমাদের পথ দেখানো, বাকি মানে চলার দায়িত্ব কিন্তু তোমার। আমি যেরকমটা কথা দিয়েছিলাম যে তোমাদের যে এই বিষয়টা আমি হেল্প করে দেব, আশা করি আমি আমার কথা রাখলাম। বাকি তোমরা খুব ভালো করে পড়ো, সাবজেক্টটা খুব ভালো করে পড়ো। আমি চাই যে অন্তত এত সংখ্যক সিটের মধ্যে প্রত্যেকেই যেন চাকরি পেয়ে যায়, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই এতটা সময় আমার ব্যয় করা। এবং যে জানো যে ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা, মানে কি বলবো, আর কিছু বলার নেই, কিছু করারও নেই। এইবার গভর্নমেন্ট তো নিচ্ছেও না, এবং নতুন কোনো রিক্রুটমেন্টের আশাও নেই, হলেও কত বছর লাগাবে, এটাও একটা চিন্তার বিষয়। তো সেইখানে বিহার যেহেতু অপরচুনিটি দিচ্ছে, সেহেতু অবশ্যই আমি চাইবো যে আমার গ্রুপে যারা আছে তোমরা এখানে এসছো, প্রত্যেকেই যেন চাকরি পেয়ে যাও। এবং আমার এটাও মানে আমি এর আগেও বলেছি যে অন্তত প্রতিটা বিহারের স্কুলে 2-3 জন করে বাঙালি শিক্ষক থাক, এটাই উদ্দেশ্য। এবং এই জন্য কিন্তু আমার এতটা সময় ব্যয় করা। আমি একদম তোমাদের সামনে একদম ডেটা রেখে পরিষ্কার করে বলে দিলাম কোথা থেকে কিরকম কোশ্চেন আসছে, এবং যদি এইভাবে প্রস্তুতি নাও, প্রতিটা বিষয় যদি তোমার মাথায় পরিষ্কার থাকে, তাহলে কিন্তু তোমাকে সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি আনাড়ি মানে পড়তে থাকো, তাহলে কিন্তু সেটা সঠিক স্ট্র্যাটেজি হবে না। এরপরে বলো যে কার কি কোশ্চেন আসে সেটা, তারপরে আমরা করব। স্যার বলো।
হ্যাঁ স্যার, বলছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট কতবারের ইভেন্টগুলো দেখবো, আর মানে কত মাসের? দেখো এইখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ওইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে না। এইবার ধরো এই বছরে ধরো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি কোনো ইভেন্ট হয়, ধরো নোবেল পুরস্কার বা অস্কার পুরস্কার, তাহলে কি তুমি সেটা দেখবে না? অবশ্যই দেখবে। তোমার মানে 6 থেকে 1 বছর আগে অবধি, মানে 6 মাস থেকে 1 বছর আগে অবধি যে সমস্ত বিষয়গুলো বড় বড় ইভেন্টগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটাই দেখবে। এইবার মানে খুব রিসেন্টলি ধরো যেগুলো হয়েছে সেগুলো খুব ভালো করে দেখবে, এবং অন্তত 1 বছরের পিছন থেকে যে সমস্ত মানে এই যে বললাম যদি ইন্ডেক্স থাকে ইন্ডেক্স দেখবে, কোনো পুরস্কার থাকলে পুরস্কার দেখবে। এইবার ধরো আজকে অলিম্পিক হলো, এইবার টিআরই 5-এ গিয়ে যদি অলিম্পিক থেকে কোশ্চেন আসে তাহলে তো তুমি অস্বীকার করতে পারবে না, আসতেই পারে অলিম্পিক থেকে কোশ্চেন, কারণ অলিম্পিক তো প্রতি বছর হয় না, এটা তো আর দুর্গাপুজো নয় যে প্রতি বছর হবে। সো এইটা তোমাকে বুঝতে হবে যে কোনটা কোন জায়গা থেকে আসবে, সেই জন্যই তো কোশ্চেনগুলো তোমাকে দেখতে হবে, আমি আলোচনা করলাম তো। স্যার বুঝতে পেরেছি এবারে। বুঝতে পারলে যে বড় ইভেন্টগুলো এর আগে যেগুলো হয়েছে সেগুলো তোমাকে অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে। আর তুমি যেহেতু গ্রুপে আছো তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি শর্ট নোট তো দিয়েই দেবো, ঠিক আছে? যেটুকু করবো, বাকি যেটুকু বলে দিয়েছি যেভাবে সেভাবে চলো, বাকিটা দায়িত্ব আমার। আর কারো ঠিক কোনো আছে স্যার। প্রশ্ন? স্যার রাখছি, আমার এবার তাড়া আছে। হ্যাঁ বেশ, কারো কোনো প্রশ্ন থাকলে করো, না লেফট করতে পারো। স্যার এস্টেট কি আর হবে? বলেছে তো হবে, এবং সম্ভবত হয়েও যাবে স্টেট, খুব বেশি সময় পাবে না। তাহলে স্যার আমি অনলাইনে যোগ করব আপনার ব্যাচে। সেটা এখানে তোমার প্রশ্ন থাকলে বলো সেটা, ঠিক আছে? তোমার যদি এই যে যতক্ষণ পড়ালাম, প্রশ্ন স্যার আপাতত নিয়ে তো আমি তো এস্টেট দিইনি। হ্যাঁ তাহলে তো তুমি এগুলো দেখে তো লাভ নেই, তুমি এস্টেটে ফিরে যাও। এস্টেটের সিলেবাস দেওয়া আছে আমার টেলিগ্রাম গ্রুপে, সেইখানেই যাও, সিলেবাস দেখো, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সেটা পড়তে শুরু করো, ঠিক আছে? তাহলে কাজে দেবে। তারপরে এই ধাপটাতে আর কারো কোনো প্রশ্ন? আর গ্রুপেও দেওয়া আছে, তুমি যদি আগে যুক্ত হয়ে থাকো তাহলে সেটা পাবে, আর নাহলে টেলিগ্রাম চ্যানেল পাবে। লিঙ্ক প্রতিটা ভিডিওর নিচে কিন্তু গ্রুপের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। হ্যালো দাদা, হ্যাঁ বল। বলছি আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা জিনিস আমি একটু আপনাকে বলছি। আজকে আমি সকালে আপনাকে মেসেজ করেছিলাম, ওই আমার ফোনের ডিসপ্লেটা না খুব মানে সমস্যা করছে, ওই হরাইজন্টাল লাইন চলে এসছে অনেকগুলো, দিন দিন বাড়ছে। তো আমার ট্যাবের একটু নাম্বারটা আপনি যদি ওই হ্যাঁ সেটা জিএস এর আমি পেড করে গ্রুপে দেবো, ঠিক আছে? সেটা এখানে বলতে হবে না, ঠিক করে আছে? দেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি আপনাকে রিমাইন্ডার দেবো আর নাকি? না দিতে হবে না, আমি খুঁজে নেব। আমার এত আ- এত এসএমএস আসে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে মেসেজ পারি করলে বুঝতে পারি। আসলে ফোনটা সারা। আর ইউজ করার মতো হচ্ছে না, আসলে চোখে খুব প্রেসার পড়ছে, ওই জন্য আর কি খুব হুম। সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর কারো আচ্ছা, কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ। স্যার বলছি যে TRE 1 এর প্রিভিয়াস ইয়ারটা পেলে ভালো হতো, ওটা তো পাইনি। 2 তুমি এরটা এমনিতেই তো দিয়েছিলেন। পেয়ে যাবে। হ্যাঁ স্যার, গ্রুপ বুঝলাম না। এমনিতেও ইন্টারনেটেও পেয়ে যাবে, এবং গ্রুপে পুরনো দেওয়া আছে, তুমি দেখো, আর পেয়ে যাবে ইন্টারনেটে, ঠিক আছে? আর না পেলে দাদা আমি তখন গ্রুপে আর দিয়ে দেবো। একবার দিয়ে দিলে একটু ভালো হয় আর কি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা দাদা, একটা বলছি যে আমি যদি 11-12 এর জন্য পরীক্ষা দিই, মানে আমার সাবজেক্ট ইংলিশ, তো হুম। মানে সেক্ষেত্রে কি 9-10 এবং মানে আপনার ক্লাস 6 to 8, এটা এই কোশ্চেন গুলো কি দেখা কি মানে ভালো, আরো মানে ভালো বলতে মানে পার্টিনেন্ট হবে কি দেখাটা, সেটাই মানে বলছি কোন আর কি। কোশ্চেন গুলো? মানে সাবজেক্টের হ্যাঁ যেগুলো। অবশ্যই, কেন দেখবে না? সাবজেক্টের কোশ্চেন অবশ্যই দেখবে। যেটা হচ্ছে আপার প্রাইমারি সেটাও দেখবে, আচ্ছা আচ্ছা প্লাস তুমি মাধ্যমিক, কিন্তু সবার আগে শুরুটা করবে 11-12 থেকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। মানে আপনার মানে নিজের সাবজেক্ট এবং জিএস পেপার আর ল্যাঙ্গুয়েজ সবটাই দেখতে বলছেন, তাই তো, তিনটেরই? ওগুলো তো কমন, তোমার সব কমন হবে, হ্যাঁ হ্যাঁ, একদিনে একদম পরীক্ষা একদম হয়েছে, সবার একই কোশ্চেন হবে। একদম। তাহলে পুরোটাই দেখতে হবে, ঠিক আছে, আচ্ছা।
বেশ, তাহলে আজকে ক্লাস আপাতত এ অবধি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর টিআরই 1 এর যদি কোশ্চেন গুলো একটু থাকে তাহলে গ্রুপে একটু দিয়ে দিলে তাহলে বেশ বেশ, বেশ, ঠিক। নিশ্চয়ই ওকে। দিয়ে দেব। দেখো, কোশ্চেনগুলো বারবার আমি কেন দেখতে বলছি, তুমি একবার দেখে কিন্তু ওইটা মানে আসবে না, ওই আন্ডারস্ট্যান্ডিংটা। যতটা তুমি বারবার দেখবে, নিজের মনের মতন করে ভাববে যে আমি যদি কোশ্চেন সেটার হতাম তাহলে এইখানে এর রিলেটেড আর কি কি টপিক রয়েছে সেগুলো তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু একটু একটু করে এগোতে হবে, একদিনে হবে না, একটু সময় দিতে হবে। তাহলেই দেখবে কিন্তু তোমার মানে প্রিপারেশনটা, যত হার্ড কোশ্চেনই আসুক যেই আসুক, তুমি যদি সঠিক স্ট্র্যাটেজি নিয়ে প্রিপারেশন নাও, সবার থেকে তুমি এগিয়ে থাকবে, এইটুকু তো নিশ্চিত। চলো তাহলে শেষ করা যাক। ওকে দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ স্যার দীপঙ্কর। যদি স্যার যদি এস্টেট হয় হুম, তারপরে তারা যারা লাস্ট এস্টেট দিবে তারা তো এই যে বিপিএস টিআরই ফটোতে দিবে তো নাকি? দেখো কি হবে না হবে, আমি কোনো প্রশাসনিক দায়িত্বেও নেই, আমি নীতি নির্ধারণের জায়গাও নেই, এটা তোমাদের বুঝতে হবে। যদি হয় আমি তো গ্রুপে জানিয়ে দেব। বলছে মানে ফেজ 2টা হবে এস্টেট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার হাতেও নেই কিছু, তোমার হাতেও নেই কিছু। না না স্যার, সেটা বলছি না, আমি বলতে চাইছি যদি এস্টেট হয় তো এই যে লাস্ট এস্টেটের ছেলেগুলো যারা পাস করবে তারা এই যে টিআরই ফটোতে দিবে তো নাকি? হ্যাঁ, টিআরই 4 এ দেবে। হ্যাঁ, তাহলে স্যার আমি তো ক্লাসটা এখন করতে পারি তো? সেটা অন্য বিষয়। তুমি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলো। আর তোমার এইটা আমি বুঝতে পারলাম না, তুমি এস্টেট দিয়েছো কি? না স্যার। হ্যাঁ, তাহলে আগে স্টেট দাও। যা গ্রুপে তুমি ক্লাস এসে করবে তো করবে, আমি কি না করেছি নাকি তোমাকে ক্লাস করতে? আসবে, ঠিক ক্লাস আছে স্যার। করবে, অসুবিধার তো কিছু নেই আমার। বেশ।